হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মানুরবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিক হচ্ছে স্টেরিলাইজেশন। ভিউয়ার্স, ফার্মাসি নিয়ে যারা আমরা পড়াশোনা করছি তাদের সাথে এই টার্মটা খুবই কমন। স্টেরিলাইজেশনটা আমাদের অনেক ভালোভাবে জানতে হয় বা পড়তে হয়, এবং এই প্র্যাকটিসটাও বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে খুব স্পেশালভাবে ফলো করা হয়। তার কারণ আজকে হচ্ছে আমি এই স্টেরিলাইজেশনের উপর একটা ছোট্ট ভিডিও করব, যেখানে মূলত আমি বেসিক ইনফরমেশনগুলো দিয়ে ভিডিওটি সাজিয়েছি। দ্যাট মিন ইন্ট্রোডাক্টরি আলোচনা, কেন এই প্র্যাকটিসটা করা হয়, এটার ডেফিনেশন কি, ডিটেলস, টাইপসগুলো কি আছে, জাস্ট ডিভাইডগুলো আমি বলবো। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি যেহেতু বেসিক লেভেলের, যারা বেসিক লেভেলটা নিয়ে পড়তে পছন্দ করে বা যারা বিশেষ করে যারা জব প্রিপারেশনে যাচ্ছে তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে। বেসিকটা বুঝতে পারলে অবশ্যই ডিটেলস জানা যায়, এটা আমার মনে হয়। তো আজকে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকে টিউটোরিয়ালটি। ভিউয়ার্স, প্রথমে যে ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাক্টরি আলোচনা, স্টেরিলাইজেশন একটা টেকনিকের নাম বা একটা প্রসেসের নাম। স্টেরিলাইজেশন মূলত কি, আমি ডিটেলসে যাওয়ার আগেই কিছু কথা বলছি যে আমাদের এনভায়রনমেন্টে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট থাকে। সেটা কিভাবে থাকে, সেটা হতে পারে এনভায়রনমেন্ট মিনস আপনি যে ঘরটায় বসবাস করছেন সেই ঘরে থাকতে পারে, তারপর হচ্ছে ফ্লোরে থাকতে পারে, আপনি যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করছেন সেই ইনস্ট্রুমেন্টে মাইক্রো অর্গানিজম থাকতে পারে। কারণ আমরা জানি এনভায়রনমেন্টে মাইক্রো অর্গানিজম প্রচুর পরিমাণে ঘোরাফেরা করে, এবং এগুলো খালি চোখে দেখা যায় না, যেহেতু অদৃশ্য টাইপ হয়। সো মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট থাকে। তো মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট থাকলে যেটা হয়, মাইক্রো অর্গানিজম বিভিন্ন ধরনের ইনফেকশান বা ডিজিজ তৈরির জন্য প্রধানত দায়ী থাকে। সো এই জন্য স্টেরিলাইজেশন প্রসেসটা আমাদের প্রয়োজন। ভিউয়ার্স, এখানে আমি জাস্ট এই পয়েন্টটাই তুলে ধরেছি, মাইক্রো অর্গানিজমস আর প্রেজেন্ট অ্যাট এভরিওয়ার সিন্স দে কজ কন্টামিনেশন, ইনফেকশন অ্যান্ড ডিকে। ইট বিকামস নেসেসারি টু রিমুভ অর ডিস্ট্রয় দেম ফ্রম ম্যাটেরিয়ালস অর ফ্রম এরিয়াস। নাও পয়েন্ট ইজ দ্যাট হোয়াট ইজ স্টেরিলাইজেশন। আসলে স্টেরিলাইজেশনটা কী? The process of killing or removing bacteria and all other forms of living microorganisms and their spores from preparation. Viewers, মূলত এই যে মাইক্রো অর্গানিজমগুলো প্রেজেন্ট থাকে এরিয়াতে বা আপনার ইনস্ট্রুমেন্টে বা আপনার এলিমেন্ট যেগুলো আপনি ইউজ করছেন, সেই মাইক্রো অর্গানিজমগুলোকে কিল করা অথবা সেগুলোকে সরিয়ে ফেলাটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য, বা সেই টেকনিকটাকে আমরা স্টেরিলাইজেশন বলছি। আমি যদি আরেকটু সুন্দরভাবে এটাকে বলি, সেটা হচ্ছে স্টেরিলাইজেশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এনি প্রসেস দ্যাট ইফেক্টিভলি কিলস অর এলিমিনেটস ট্রান্সমিসেবল এজেন্টস ফ্রম এ সারফেস, ইকুইপমেন্ট, ফুডস, মেডিকেশন অর বায়োলজিক্যাল কালচার মিডিয়াম। ভিউয়ার্স, স্টেরিলাইজেশন জাস্ট কিছুই না। স্টেরিলাইজেশন মিনস হচ্ছে এমন একটা টেকনিক যে টেকনিকের মাধ্যমে আপনি আপনার ইনস্ট্রুমেন্ট বা আপনার এরিয়া থেকে আপনি যেটাকে মাইক্রো অর্গানিজম ফ্রি করতে চাচ্ছেন, এমন একটা এলিমেন্ট থেকে মাইক্রো অর্গানিজমকে রিমুভ করা বা কিল করার টেকনিকটাকে আমরা স্টেরিলাইজেশন বলবো। নাও কেন আমি স্টেরিলাইজেশন প্র্যাকটিস করব? বেসিক্যালি microorganisms capable of causing infection are constantly present in the external environment and on the human body. Viewers, আমরা জানি আমাদের হিউম্যান বডিতেও বেশ কিছু মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট থাকে। সব মাইক্রো অর্গানিজম যে খারাপ হয় তা না, কিছু থাকে ভালো এবং কিছু থাকে খারাপ। খারাপ বলতে এটাই বোঝানো যাচ্ছে যে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম কী করে, রেসপন্সিবল থাকে ডিজিজ প্রডিউস করার জন্য, বিশেষ করে স্কিন ডিজিজ, তারপর ফিভার, বিভিন্ন ধরনের, তারপর হচ্ছে ঠান্ডা জনিত যে সংক্রান্ত যে ডিজিজগুলো, এগুলো নর্মালি কি হয়ে থাকে যে মাইক্রো অর্গানিজম রিলেটেড ডিজিজগুলো ক্রিয়েট করার জন্য মাইক্রো অর্গানিজমকে প্রধানত দায়ী করা হয়, এবং এটা নেসেসারি হয়ে যায় মাইক্রো অর্গানিজম ফ্রি করা। নাও যে পয়েন্টটা বললাম, মাইক্রো অর্গানিজমস আর রেসপন্সিবল ফর কন্টামিনেশন অ্যান্ড ইনফেকশন। ওকে, finally the aim of sterilization is to remove or destroy them from materials or from surfaces. Viewers, sterilization practice just এই মাইক্রো অর্গানিজমটাকে সরানোই, এবং এটা কেন করা হয় সেটাও আমি বললাম। মাইক্রো অর্গানিজম আসলে ইনফেকশন তৈরি করে, ডিজিজ তৈরি করে। আপনি যদি নিজেকে নিরোগ বা সুস্থ রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে মাইক্রো অর্গানিজম ফ্রি একটা এজেন্ট ইউজ করতে হবে, এবং এই ফ্রি করার টেকনিকটাকে আমরা স্টেরিলাইজেশন বলবো। নাও অ্যাপ্লিকেশন।
এখন এটা দেখব যে কোথায় অ্যাপ্লিকেবল বা কোন কোন ফিল্ডে স্টেরিলাইজেশনটা ফলো করা হয়। ফার্স্ট যে ফিল্ডটা হচ্ছে সেটা হচ্ছে মেডিসিন অ্যান্ড সার্জারি। সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মেডিকেশন দ্যাট এন্টার ইন দ্য বডি মাস্ট বি স্টেরিলাইজড টু এ হাইলি স্টেরিলিটি অ্যাসুরেন্স লেভেল। ভিউয়ার্স, এই পয়েন্টটা থেকে বোঝাই যাচ্ছে মেডিসিন এবং সার্জারিতে স্টেরিলাইজেশনটা স্ট্রিক্টলি ফলো কেন করা হচ্ছে। কারণ আপনি যখন সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, দ্যাট মিন আপনি ডক্টরের কাছে যাচ্ছেন, অপারেশন করছেন আপনার ডিজিজ থেকে রক্ষা পাবার জন্য বা ডিজিজটাকে রিমুভ করার জন্য। তো সেখানে যদি স্টেরিলাইজেশন প্র্যাকটিসটা না হয়, ইনস্ট্রুমেন্টগুলো যদি প্রপারলি স্টেরিলাইজড না হয়, সেটা যদি উল্টা কন্টামিনেটেড থাকে, সেক্ষেত্রে মানে ইফেক্টিভ রেজাল্ট পাওয়ার থেকে কি হতে পারে, আপনার বেনিফিটের থেকে খারাপ হওয়ার চান্সটাই বেশি থাকবে। উল্টা কন্টামিনেটেড ইনস্ট্রুমেন্ট ইউজ করলে কি হয়, ইনফেকশন হওয়ার চান্স থেকে, সুস্থ হওয়ার থেকে অসুস্থ হওয়ার টেন্ডেন্সিটা বেশি হয়। সো এইসব ফিল্ডে লাইক মেডিসিন, তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে মেডিসিন কিন্তু ডিরেক্টলি বায়োলজিক্যাল সিস্টেমে ইন্ট্রোডিউস হচ্ছে ফর পেশেন্ট বেনিফিট, অর্থাৎ পেশেন্টের অ্যাডভান্টেজ বেনিফিটের জন্যই কিন্তু আমরা মেডিসিন ইন্ট্রোডিউস করছি। ওকে, সো মেডিসিন যখন আমি ইন্ট্রোডিউস করব, সেই মেডিসিনটা যদি আগে থেকে কন্টামিনেটেড থাকে তাহলে কিন্তু এটা বেনিফিশিয়াল হবে না, বরঞ্চ এটা সাইড ইফেক্ট দিবে বা হার্মফুল হবে। সো এই জন্য এই ফিল্ডে স্ট্রংলি স্টেরিলাইজেশন প্র্যাকটিস করা হয়ে থাকে। এবার চলে যাচ্ছে ফার্মাসির সাথে রিলেশনটা। ইন ফার্মাসিউটিক্যালস দিস ইজ অলসো ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচারার অফ প্যারেন্টেরাল ফার্মাসিউটিক্যালস। ভিউয়ার্স, প্যারেন্টেরাল ফার্মাসিউটিক্যালসের পয়েন্টটা হচ্ছে আমরা জানি যে ফার্মাসিতে কি করা হয়, বিভিন্ন ধরনের ডোজেস ফর্ম তৈরি করা হয়। সো এইসব ক্ষেত্রে কি হচ্ছে যে ডোজেস ফর্মগুলো এখানে প্যারেন্টেরাল বলে একটা ডোজেস ফর্ম হচ্ছে। প্যারেন্টেরাল বলতে যেটা ডিরেক্টলি সিস্টেমিক সার্কুলেশনে কি করা হয়, ইনপুট করা হয়। এর উপর আমার একটা ভিডিও আছে যেটা আমি আই টপ আপে দিয়ে দেবো। সো আপনি যে মানে যে ড্রাগটা ডিরেক্টলি বডি সিস্টেমে ইন্ট্রোডিউস করছেন সেটা অবশ্যই মাস্ট বি ফ্রি ফ্রম পাইরোজেন বা ফ্রি ফ্রম মাইক্রো অর্গানিজম হতে হবে। তাহলে কি হবে, ইনফেকশন হওয়ার চান্স হবে না, ফার্দার ডিজিজ রেইজ করার কোনো সম্ভাবনা থাকবে না, এবং এই কারণে স্টেরিলাইজটা স্ট্রিক্টলি ফলো করা হয় ফার্মাসি কোম্পানিগুলোতে। নাও আরেকটা ফিল্ড কি, রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরি। দ্য সাকসেস অফ রিসার্চ ফ্যাসিলিটি ইজ অফেন ডিপেন্ডেন্ট আপন অ্যান ইফিসিয়েন্ট স্টেরিলাইজেশন প্রসেস। অর্থাৎ আপনি যদি কোনো কিছু নিয়ে রিসার্চ করছেন, ফর এক্সাম্পল আপনি যদি কোনো ড্রাগ রিসার্চে ব্যস্ত আছেন বা অন্য কোনো রিসার্চ করছেন, কোনো মানে জিনোম নিয়ে রিসার্চ করছেন বা নতুন কোনো ড্রাগ আবিষ্কার করতে যাচ্ছেন, ড্রাগ ডিজাইন করতে যাচ্ছেন, এই ধরনের রিসার্চ ক্ষেত্রে ল্যাবে আপনাকে খুবই স্ট্রংলি স্টেরিলাইজেশনটাকে ফলো করতে হবে। বা আপনি কোনো বায়োটেক প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, কারণ আপনি যত বেশি স্টেরিলাইজেশন প্রসিডিওরটা ফলো করবেন, আপনার ইনস্ট্রুমেন্টগুলো যত বেশি মাইক্রো অর্গানিজম ফ্রি থাকবে, তত বেশি ইফিসিয়েন্ট রেজাল্ট আসাটা সহজ হবে। সো ফাইনালি, vaccine and biological production. The success of vaccine and production is often dependent on efficient sterilization process. Viewers, আপনি যখন ভ্যাকসিন ল্যাবে রিসার্চ করবেন বা উদ্ভাবন করবেন তখনও স্টেরিলাইজেশনটা প্রয়োজন, এবং এটা যখন আপনি প্রডিউস করছেন তখনও আপনাকে স্পেশালভাবে স্টেরিলাইজেশনের উপর ফোকাস করতে হবে। কারণ আমরা জানি ভ্যাকসিনটা কী হয়, ডিরেক্টলি বডি সিস্টেমে ইন্ট্রোডিউস হয়, এবং সেক্ষেত্রে কী হতে হবে, আপনাকে অবশ্যই খুব ভালোভাবে ফলো করতে হবে স্টেরিলাইজেশন প্রসিডিওরটা। সো এবার চলে যাচ্ছি মেথডস অফ স্টেরিলাইজেশনে। স্টেরিলাইজেশনের কী মেথড আছে? ফার্স্টলি আছে ফিজিক্যাল মেথড, কেমিক্যাল মেথড এবং ফাইনালি মেকানিক্যাল মেথড। এবার একটু যদি বলি, ফিজিক্যাল মেথডের মধ্যে আবার বেশ কিছু ডিভাইডেশন আছে বা বেশ কিছু ক্রাইটেরিয়া মানে ক্লাসিফাই আছে। ফার্স্ট একটা হচ্ছে সানলাইট। ভিউয়ার্স, আমরা কিন্তু জানি যে সানলাইটের মধ্যেও বেশ কিছু ক্ষমতা থাকে বা বেশ কিছু পাওয়ার আছে যেটা মাইক্রো অর্গানিজমকে কিল করতে পারে। অর্থাৎ আপনি যদি এমন একটা স্যাঁতসেঁতে পরিবেশে ম্যানুফ্যাকচার করেন, সেই স্যাঁতসেঁতে পরিবেশে মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারে, কিন্তু আপনি যদি সানলাইট ফুল একটা এরিয়াতে ম্যানুফ্যাকচার করেন বা বসবাস করেন, সেক্ষেত্রে মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারে না ডিউ টু সানলাইটে মাইক্রো অর্গানিজম কিল করার এলিমেন্ট থাকে। সো এটা হচ্ছে খুবই ন্যাচারাল ওয়ে অফ মাইক্রো অর্গানিজম কিলিং বা স্টেরিলাইজেশন প্রসেস, একদম ন্যাচারাল ওয়ে। এবং ফাইনালি আরেকটা হচ্ছে ড্রাইং। আপনি ড্রাইও করতে পারেন। ড্রাইয়ের ক্ষেত্রে কি হচ্ছে, ড্রাই বলতে আপনি হিট দিয়ে ড্রাইং করতে পারেন বা সানলাইটে ড্রাই করতে পারেন। এতে কি হয়, ড্রাইংয়ের ফলে আপনার যে মাইক্রো অর্গানিজমগুলো আছে, সেই মাইক্রো অর্গানিজমগুলো, ময়েশ্চার রিলেটেড মাইক্রো অর্গানিজমগুলো কী হয়ে যায়, কিল হয়ে যায় ড্রাইংয়ের জন্য।
সো এগুলো হচ্ছে খুবই ন্যাচারাল প্রসেস অফ স্টেরিলাইজেশন। এখন যেটা আমি বলছি হিট স্টেরিলাইজেশন, আরেকটা আছে হিট স্টেরিলাইজেশন যেটা ফ্রিকোয়েন্টলি প্র্যাকটিস করা হয় ফার্মাসি ফিল্ডে। হিট স্টেরিলাইজেশনটা কি, আপনি আর্টিফিশিয়ালি হিটের মাধ্যমে স্টেরিলাইজ করবেন। এটাকে আবার দুইটা ভাগে বা দুইটা ডিভাইড করা হয়, একটা হচ্ছে ময়েস্ট এবং আরেকটা হলো ড্রাই হিট স্টেরিলাইজেশন। ময়েস্ট হিট স্টেরিলাইজেশনে আপনার যেগুলো টেম্পারেচার সেন্সিটিভিটি প্রোডাক্ট আছে সেগুলোকে ময়েস্ট হিট স্টেরিলাইজেশনে স্টেরাইল করা হয়, এবং ড্রাই হিট স্টেরিলাইজেশনের ক্ষেত্রে এই মানে স্পেশাল ক্রাইটেরিয়া ফলো করার কোনো প্রয়োজন নাই। ভিউয়ার্স, এই দুটোর উপর আমি ডিটেলস ভিডিও তৈরি করব, আমার আপকামিং ভিডিও হবে, তাই এখানে আমি এত বেশি ডিটেলস না বলি, জাস্ট টাইপটা বলে যাচ্ছি। এবং ফাইনালি রেডিয়েশন বলতে বিভিন্ন রের মাধ্যমে স্টেরিলাইজ করা হয়, অর্থাৎ আর্টিফিশিয়ালি রের মাধ্যমে মাইক্রো অর্গানিজমকে কিল করার টেন্ডেন্সি বা টেকনিকটাকে আমরা রেডিয়েশন বলবো। ফিউচারে আমি এগুলোর ডিটেলস ভিডিও বানাবো, সেখানে আরও ডিটেলস ওয়ে দেখবো। সো আজকে এতটুকুই। কেমিক্যালস অ্যান্ড মেকানিক্যাল। কেমিক্যালসটা কি, গ্যাসিয়াস স্টেরিলাইজেশনস। ভিউয়ার্স, কেমিক্যালসটা হচ্ছে গ্যাসিয়াস, বিভিন্ন ধরনের গ্যাস, ওকে, কেমিক্যালের গ্যাস ইউজ করে মাইক্রো অর্গানিজম কিল করার টেকনিকটাকে আমরা গ্যাসিয়াস স্টেরিলাইজেশন বলছি। এছাড়া আপনি লিকুইড কেমিক্যালও ইউজ করতে পারেন, যেমন অ্যালকোহল, ফেনল, আমরা জানি এদের কিছু মানে মাইক্রো অর্গানিজম কিল করার ক্ষমতা থাকে, এবং এই লিকুইড কেমিক্যালগুলো দিয়েও আপনি অনেক সময় ইনস্ট্রুমেন্ট কী করতে পারেন, ক্লিন করতে পারেন বা অন্য কিছু ক্লিন করতে পারেন, যেটাতে মাইক্রো অর্গানিজম ফ্রি হওয়ার পসিবিলিটি থাকে। এবং ফাইনালি হচ্ছে ফিল্ট্রেশন মেথড, যেটাকে আমরা মেকানিক্যালের আন্ডারে ডিভাইড করি। ফিল্ট্রেশন পয়েন্টটা থেকে বোঝাই যাচ্ছে ফিল্টারের মাধ্যমে যে স্টেরিলাইজেশন টেকনিকটা, সেটাকেই আমরা ফিল্ট্রেশন বলছি। এই ফিল্টারগুলো কিন্তু স্বাভাবিক না, এদের আবার স্পেশাল ক্রাইটেরিয়া আছে। যখন আমি আলাদা আলাদা ভিডিও করব তখন আমি ডিটেলস আলোচনা করব। সো ভিউয়ার্স, এবার চলে যাচ্ছে একটা পিকচারে, যেখানে আমি জাস্ট এখানে পিকচারগুলোকে শো করেছি। এবার চলে যাব ইম্পর্টেন্স হচ্ছে টু প্রিভেন্ট কন্টামিনেশন ইন স্টেরাইল প্রোডাক্টস। এটার ইম্পর্টেন্স কি, স্টেরাইল প্রোডাক্টসে যেন কন্টামিনেশন না হয় সেইটা লক্ষ্য রাখা। টু প্রিভেন্ট ট্রান্সমিশন অফ প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম হুইচ আর রেসপন্সিবল ফর কজিং ডিজিজ ইন প্লান্টস, অ্যানিমেল অ্যান্ড হিউম্যান বিংস। ভিউয়ার্স, মাইক্রো অর্গানিজমের মধ্যে প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমটা খুবই খারাপ। প্যাথোজেনিক মিনস যারা কি করে, পরজীবী খোঁজে, অর্থাৎ অন্য কিছু এজেন্টের মধ্যে নিজের জীবনটাকে নির্বাহ করার চেষ্টা করে, সেগুলোকে আমরা প্যাথোজেনিক বা ডিজিজ প্রডিউস মাইক্রো অর্গানিজমকে আমরা কি বলি, প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম বলি। সো এই মাইক্রো অর্গানিজমগুলো খুবই খারাপ, এবং এগুলো কি করে, ডিজিজ প্রডিউসের জন্য খুবই রেসপন্সিবল থাকে, এবং এইটাকে স্পেশালভাবে কন্ট্রোল করার দরকার, যার জন্য স্ট্রিক্টলি স্টেরিলাইজেশন প্রসেস ফলো করতে হবে। নাও finally, to prevent unwanted microbial contamination in antibiotics, enzymes, vitamins, etc. Viewers, আমরা যে ফার্মাসিউটিক্যালস নিয়ে কথা বলছি, তো ফার্মাসিউটিক্যালের যে অ্যান্টিবায়োটিক ম্যানুফ্যাকচার সাইট আছে বা এনজাইম সাইট আছে, ভিটামিনস তৈরির সাইট আছে, এগুলো কিন্তু সেপারেট করা হয়। কারণ অ্যান্টিবায়োটিক সাইটে কি হয়, অনেক সময় ক্রস কন্টামিনেশন বলে একটা টার্ম আমরা প্রায়ই শুনে থাকি। অনেক সময় কি হয়, ক্রস কন্টামিনেশন হয়ে যায়, অর্থাৎ অ্যান্টিবায়োটিকের মধ্যে ক্রস কন্টামিনেশন, দ্যাট মিন বায়ুর মাধ্যমে ইয়ারের কারণে হয়তো বা কী হয়ে যাচ্ছে, একটার থেকে আরেকটা মিক্সড হয়ে যেতে পারে। অনেক সময় পার্সন টু পার্সন ভ্যারি হয়, আপনি হয়তো বা দুইটাই ড্রাগ ভেরিফাই করছেন বা প্রডিউস করছেন, তো আপনার কোনো মানে পার্সোনাল ইকুইপমেন্টের সাথে করে সেটা কন্টামিনেশন হয়ে যেতে পারে। তো এইগুলো স্ট্রিক্টলি ফলো করতে হয়, এবং এভাবে মাইক্রো অর্গানিজমও যাতে কন্টামিনেট না হয় সেটাও অ্যাসিওর করতে হয়। এবং এই জন্য আপনাকে স্টেরিলাইজেশন প্রসিডিওর, যেমন ইনস্ট্রুমেন্টে স্টেরিলাইজেশন প্রসিডিওর ফলো করতে হবে, এনভায়রনমেন্টে স্টেরিলাইজেশন প্রসিডিওর ফলো করতে হবে, এবং পার্সোনাল ড্রেসিংয়েও স্টেরিলাইজেশন প্রসিডিওর ফলো করতে হয়। স্পেশাল কিছু ক্ষেত্রে, যেমন স্টেরাইল প্রোডাক্টের ক্ষেত্রে, অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে, আরও এরকম স্পেশাল ক্যাটাগরিতে। সো সেকেন্ড, to prevent the contamination of unwanted microbes in pure cultures and other microbiological experiments performed for research area. এবং finally, to prevent contamination in aseptic areas, instruments which are used for the preparation of sterile dosage form and sterility testing. Viewers, একটা হলো মাইক্রোবায়োলজিক্যাল যে রিসার্চ সেন্টার, রিসার্চ ডিপার্টমেন্ট থাকে, সেখানে বিভিন্ন মাইক্রো অর্গানিজম
নিয়ে রিসার্চ করে নতুন ড্রাগ উদ্ভাবন করা হয় বা অন্য কিছু বায়োটেক প্রোডাক্ট উদ্ভাবন করা হয়, তো সেক্ষেত্রে এই স্টেরিলাইজেশনটা খুব স্ট্রিক্টলি ফলো করা হয় যেন ক্রস কন্টামিনেশন না হয়। এবং ফাইনালি যেটা হলো অ্যাসেপ্টিক এরিয়া, যে পয়েন্টটা আমি বলছিলাম যে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে যে কথাগুলো আমি বলছিলাম সেটাই এখানে রিপিট করছি, যে অ্যাসেপ্টিক এরিয়া বলতে আপনার যদি স্টেরাইল প্রোডাক্ট তৈরির যে এরিয়াটা থাকবে সেটাকে স্পেশালভাবে ডিজাইন করতে হয় এবং স্পেশালভাবে তাকে কন্টামিনেট ফ্রি রাখতে হয়, কারণ স্টেরাইল প্রোডাক্ট মাস্ট বি এই স্টেরিলাইজেশন প্রসিডিওর ফলো করে, কারণ এটা ডিরেক্টলি বডি সিস্টেমে ইন্ট্রোডিউস হয়।